তার এডিপি সীমাবদ্ধ রাখতে হচ্ছে। আমরা গত সরকারের সময় শুনেছি যে আমাদের জিডিপির সাইজ হচ্ছে $450 বিলিয়ন। যদি ধরেও নেই যে এটা কোনো ম্যানিপুলেটেড অ্যাকাউন্ট না, সত্যি সত্যি $450 বিলিয়ন, সেই $450 বিলিয়ন হিসাবে জিডিপির রেশিওতে পৃথিবীর মধ্যে সবচেয়ে লো স্পেন্ডিং কান্ট্রি হচ্ছে আমরা। আমাদের বাজেটের সাইজ হচ্ছে জিডিপির 12-13%। ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 8%-এর নিচে। এই বাজেটে সেটা চলে আসছে 7.6-এ। আমাদের আশপাশের যতগুলি দেশ আছে, কারণ অবাক লাগে চিন্তা করলে, ভুটানের ন্যাশনাল স্পেন্ডিং বাজেটের সাইজ তার জিডিপি রেশিও অনুযায়ী আমাদের থেকে বেশি, নেপালের আমাদের থেকে বেশি, প্রায় 21%। আমাদের জিডিপির সাইজ অনুযায়ী আমাদের বাজেট হচ্ছে 13%, তার মধ্যে 5% হচ্ছে ঘাটতি বাজেট, মানে ঋণের টাকা। ইন্ডিয়ার 21% হচ্ছে তার নেট রেভিনিউ, 28% হচ্ছে তার বাজেটের সাইজ। আর বড় বড় সাকসেসফুল ইকোনমি যেগুলি, পৃথিবীর যেগুলি প্রতিষ্ঠিত দেশ, ইংল্যান্ডের রেভিনিউ হচ্ছে 39%, তার বাজেটের সাইজ হচ্ছে জিডিপির 43%। আমেরিকার বাজেটের সাইজ হচ্ছে প্রায় 38%, তার রেভিনিউর সাইজ হচ্ছে 31%। তার মানে আমরা ফিস্ক্যালি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমার সরকারের হাতে যিনি বাজেট দেন খরচ করার মতো টাকা নেই। এই যে একটু আগে আমরা শুনলাম আমাদের নেতা বললেন যে আমাদের লক্ষ্য হচ্ছে একটা সময়ে এডুকেশন সেক্টরে আমরা 5% জিডিপির 5% ইনভেস্ট করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লক্ষ্য হচ্ছে একটা সময়ে হেলথ সেক্টরে আমরা জিডিপির 5% ইনভেস্ট করব। বাস্তবে এখনকার সময় রাইট এট দিস মোমেন্ট আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের জিডিপির 5% হচ্ছে আমাদের এন্টায়ার পুরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি হচ্ছে আমাদের জিডিপির 5%, এবং পুরাটাই হচ্ছে ঋণ। সেই কারণে অর্থনীতিটা স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। এই বছর এটার গ্রোথ নেমে এসছে 3.5%, এবং গত 15-16-17 বছরে যখন আমরা জিডিপি প্রবৃদ্ধির গল্প শুনেছি, তখন সেই সরকারের অর্থমন্ত্রীরা স্বীকার করেছেন যে এই জিডিপি প্রবৃদ্ধির সাথে কর্মসংস্থানের কোনো যোগসূত্র নেই। আনএমপ্লয়মেন্ট মানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে না, কিন্তু জিডিপির গ্রোথ হচ্ছে। আলটিমেটলি যেটা দেখা গেল, প্রকৃত জিডিপির গ্রোথটাও ম্যানিপুলেটেড, আর আনএমপ্লয়মেন্টটা আমাদের চোখের সামনে। আমাদের লক্ষ লক্ষ তরুণ বেকার আনএমপ্লয়েড, আমাদের ইউথ আনএমপ্লয়মেন্টের মধ্যে এই রিজিয়নের মধ্যে আমরা সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে আছি। ব্যাংকিং খাতে 17 লাখ কোটি টাকা হচ্ছে আমাদের মোটামুটি প্রাইভেট পাবলিক সেক্টরের অ্যাডভান্স মার্কেটে 17-18 লাখ কোটি টাকা থাকে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই ইনফর্মাল আলাপে বলেন যে এর অর্ধেক টাকা জীবনে চলবে না। এটির মধ্যে 3-4 লাখ কোটি টাকা তো চলেই গিয়েছে, যারা ঋণ করেছে তাদের কোনো ঠিকানা নাই। আর সত্যি সত্যি ঋণ নিয়ে যারা ঋণ ফ্যাক্টরি করেছে, সরকারি অব্যবস্থাপনা, নীতি সহায়তার দুর্বলতা, গ্যাস সংযোগের অত্যাচারের কারণে লক্ষ লক্ষ কোটি টাকার শিল্প এখন ধ্বংসের মধ্যে। আপনারা হয়তো অনেকেই জানেন, এই সরকার আসার পরে একটি উদ্যোগ নিয়েছে নীতি সহায়তার জন্য। যে সমস্ত স্ট্রেস ইন্ডাস্ট্রি আছে সেগুলি তারা আবার রিস্ট্রাকচার করে চালু করবে, কিন্তু সেই ইন্ডাস্ট্রিগুলি ফাংশনাল করার জন্য, নিরবিচ্ছিন্নভাবে চালু করার জন্য সরকার এই নিশ্চয়তা এখন পর্যন্ত দিতে পারে নাই যে আমার ইন্ডাস্ট্রিতে গ্যাস সরবরাহ নিয়মিতভাবে হবে, ক্যাপটিভ পাওয়ারের উপর নির্ভর করে যে প্রকল্পগুলি চলে সেগুলি নিয়মিত চালু থাকবে, এবং যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে এই ইন্ডাস্ট্রিগুলি সেটা রিটেইন করতে পারবে। এই নিশ্চয়তা এখন পর্যন্ত দেয় না। তাহলে যে চ্যালেঞ্জ নিয়ে আগামী পথ পরিবর্তনটি ঘটবে, সেই চ্যালেঞ্জে যিনি সরকারে যান, আমরা আশা করছি আপনাদের সমর্থন ভালোবাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনারা সুযোগ দেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে। কিন্তু যে চ্যালেঞ্জগুলি নিয়ে আমরা যাব সেগুলি অল্প কথায় আপনাদের কাছে স্পষ্ট করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, যাতে আমরা বুঝি আগামী দিনে টিম হিসাবে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলে কি জিনিসকে আমাদের ঘুরাতে হবে, সেই স্পষ্ট ধারণাটা, স্বচ্ছ ধারণা আমাদের মধ্যে থাকা দরকার। আমাদের
প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টে ব্যাংক বহির্ভূত কোনো উৎস নাই ঋণ নেওয়ার জন্য। এখানে স্টার্টআপের কোনো ইকোসিস্টেম ডেভেলপ করে নেই এবং ব্যাংকের বর্তমান সুদ, এখানে ফজলুর ভাই আছেন, 14-15% সুদ নিয়ে পৃথিবীর কোথাও আপনি কোনো হেলদি ইকোনমিক গ্রোথ, হেলদি ডেভেলপমেন্ট দেখাতে পারবেন না। এটা হয় না। কোনো দেশে 13-14% ঋণের সুদ যায়, সেটি যায় এই জন্য যে ওখানে মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফীতি হয়ে যায়। সীমিত সময়ের জন্য এই ঋণটা দিয়ে ওরা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। যাই হোক, ওই আলাপে আমরা যাই না। আপনাদের কাছে আমাদের যে আশ্বাস বা যে বক্তব্য নিয়ে আমরা হাজির হয়েছি, আগামী দিনে বাংলাদেশে আমরা যে কাজগুলি করতে চাই তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তি খাতের দ্বারা আমরা অর্থনীতির প্রসার ঘটাতে চাই। আমার আমির মাহমুদ সাহেব বলেছেন যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হবে। কিভাবে হবে? আমরা এই যে ব্যাংকিং টক্সিক অ্যাসেটগুলি, এগুলি আমরা আইডেন্টিফাই করব। আমরা অর্থনীতিতে ফিন্যান্সের জন্য আলাদা আর্ম তৈরি করব, যাতে নতুন এন্টারপ্রেনাররা, নতুন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজগুলি জ্বালানি সুবিধা পায়, নিরবিচ্ছিন্ন সুবিধা পায়, একটা ফিন্যান্সিং ইকোসিস্টেম ডেভেলপ করে, যাতে তাদের এই 14-15% সুদের উপর নির্ভর করে মরিয়া হয়ে ডেসপারেট এন্টারপ্রেনার হওয়ার দরকার নাই, যেটা হুইচ ইজ ডুম টু বি ফেইল। তা আমরা এরকম ব্যর্থতার লিগেসি তৈরি করতে চাই না। আমরা চাই যে একটা স্বাভাবিক, স্বচ্ছ, অন্যান্য দেশের পরীক্ষিত প্রমাণিত আদলের অনুকরণ করে আমরা এখানকার ম্যানুফ্যাকচারিং বেস এবং নতুন এন্টারপ্রেনারশিপ বেস তৈরি করব, যেটা স্বাভাবিক গতিতে ফ্লারিশ করে। সিলেটে নিজস্ব কোনো অর্থনীতি নাই। দীর্ঘদিন আমরা নির্ভরশীল ছিলাম, আমাদের এক্সপেক্টেড টাকা পাঠাবেন, সেটার উপর আমাদের পরিবারগুলি নির্ভরশীলতা ছিল। আমাদের এখান থেকে যারা লেখাপড়া করে গ্রাজুয়েট হয়, মাস্টার্স পাস করে, হয় তার জিন্দাবাদের কোনো দোকানের সেলস ম্যান বা সেলস ওম্যান হতে হবে, অথবা ঢাকা চিটাগং থেকে যেতে হবে তার ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য। 91-96 এবং 2001-06 সিলেটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বিএনপি যে বিপুল উদ্যোগ নিয়েছিল, স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা ছিল যে এই ডেভেলপমেন্টের উপরে পরবর্তী সরকার এসে নীতিগত সহায়তা দিবে, উৎসাহ যোগাবে এবং সিলেটে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির বিকাশ হবে। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তী 15-16-17 বছর যারা ছিলেন তারা নিজেদের নিয়ে এতই ব্যস্ত ছিলেন, সিলেটে আর কলকারখানার জন্য প্রচার করি। আমরা এখনো বিসিক থেকে বের হতে পারি। উল্লেখ করার মতো কোনো ইন্ডাস্ট্রি আমাদের এখানে গড়ে উঠেছে। যদি আপনাদের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ পায়, ইনশাআল্লাহ সিলেটে আমরা একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করব। এইখানকার শিক্ষিত অশিক্ষিত উভয়ের জন্য এমপ্লয়মেন্ট তৈরি হবে এবং এটির হাত ধরে আনুষঙ্গিক সেক্টরগুলি ডেভেলপ করবে। আমাদের ট্যুরিজম, আমরা সবাই বলি যে সিলেট ইজ এ ল্যান্ড অফ সিনিক বিউটি, কিন্তু এটির সাথে সহায়ক যে ইনফ্রাস্ট্রাকচার সেটি আমাদের নাই। আমাদের অন্যতম লক্ষ্য থাকবে সিলেটের ট্যুরিজম ডেভেলপ করা। এই সূত্রে আমি আরেকটা কথা বলি, আমাদের যারা প্রবাসী বাংলাদেশি আছেন, এখন শুধু মিডল ইস্ট না, শুধু ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে সামান্য আছেন, শুধু এই জায়গাতে প্রায় 20-22 লাখ লোক আছে। আমি অনেকগুলি পরিবারকে জানি যারা দাঁতের চিকিৎসা করার জন্য সিলেট বাংলাদেশে আসেন, এখানে দাঁতের চিকিৎসা করে আবার তার নিজ দেশে ফেরত যান, প্রবাসে ফেরত যান এবং ওইখানকার ট্রিটমেন্টের খরচের থেকে কম মূল্যে তিনি টিকিট কেটে এসে গিয়ে আবার দাঁতের চিকিৎসা করে ফিরে যেতে পারেন। সিলেটে ইনশাআল্লাহ আমরা ডেন্টাল ট্যুরিজমের জন্য একটা হাব তৈরি করব এবং পশ্চিমা দেশে আমাদের যারা প্রবাসীরা আছেন তাদের সাথে যদি আমরা আর 2-4% গ্লোবাল ক্লায়েন্ট জোগাড় করতে পারি। আমার এক ভাই আগে বলেছেন যে সিলেটের জিডিপি 16 বিলিয়ন। সিলেটের জিডিপি কে আগামী 10 বছরে আমরা ইনশাআল্লাহ 100 বিলিয়নে নিয়ে যাব, 100 বিলিয়নে।
কথা হলো, এই সুন্দর সুন্দর কথাগুলি আপনারা কেন বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন এই জন্য যে আমাদের পাস পারফরমেন্সের জন্য। জিয়াউর রহমান সাহেব একটা কমপ্লিটলি ডিসেবল, গ্লোবালি ডিসকাউন্টেড দেশকে স্টেবল করেছিলেন, খাদ্য উৎপাদন করেছিলেন, বিশ্বের কাছে মর্যাদা অর্জন করেছিলেন, এবং তার সময়ে বাজেটের ইমপ্লিমেন্টেশন রেট ছিল 80%, যেটা এর পরবর্তী কোন সময় স্বাধীন বাংলাদেশে তার কাছে বাজেটের ইমপ্লিমেন্টেশন রেট এত হাই হয়, 85%, 87%। 91-96 সনে বিএনপির সংসদীয় সরকারের বেগম খালেদা জিয়ার সরকারের প্রথম সময় যতগুলি নতুন এন্টারপ্রেনার আসছে, যতগুলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়েছে, যতগুলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়েছে, পরবর্তী 20-30 বছরে আর নতুন করে এন্টারপ্রেনার আসেনি হাতে না, বরং যে ইন্ডাস্ট্রিগুলি ছিল সেগুলি সাইজে দেওয়া হয়েছে। তার মানে কি হয়েছে? আমরা এমন একটা রেসিপি